হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা যে সেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই সেল চ্যাপ্টারটার লেকচার নম্বর 8 নিয়ে চলে এসেছি। এই লেকচার নম্বর 8-এ আমরা নিউক্লিয়াস এবং রাইবোজোম নিয়ে আলোচনা করব। তো প্রথমে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব, দেখো, তারপরে রাইবোজোম। ক্লিয়ার? তো এবং তারপরে ওই নিউক্লিয়াস আর রাইবোজোমের মধ্যে যে সম্পর্কটা, তাদের যে কাজের যে সম্পর্কটা, সেটাও কিন্তু বোঝাবো। তাই এই সমস্ত কিছু বুঝতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো যদি বলি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কথা বলতেই আমাদের মাথায় কি আসে বলো? নিউক্লিয়াসের কথা বলতেই আমাদের মাথায় আসে, এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক, তাই তো? কি বলা হয়? কোষের মস্তিষ্ক, তাই না? কোষের মস্তিষ্ক বলা হয়, মানে কি, এ হচ্ছে সমস্ত কাজকে আমাদের নিয়ন্ত্রণ করে। তো এই কোষের মস্তিষ্ক যেটা সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, সেটার আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে একটা কোষের মোটামুটি কেন্দ্র বরাবর কি থাকে? নিউক্লিয়াস কিন্তু থাকে। তো নিউক্লিয়াসের কথা যদি একটা নিউক্লিয়াসকে যদি কোনো একটা আঁকি, ধরো কোনো একটা নিউক্লিয়াসকে যদি আমি আঁকি ঠিক করে, এটা নিউক্লিয়াস কীরকম হয়? তো এই যে নিউক্লিয়াস, তার বাইরে অবশ্যই একটা মেমব্রেন থাকে, তাই না? এরকম মেমব্রেন থাকে, দ্বিপর্দাবৃত মেমব্রেন থাকে, তাই তো? দ্বিপর্দাবৃত মেমব্রেন থাকে। দ্বিপর্দাবৃত মেমব্রেন থাকে। দ্বিপর্দাবৃত হচ্ছে মেমব্রেন থাকে, তাই তো? দ্বিপর্দাবৃত মানে এর দুটো কিন্তু পর্দা থাকে। এবং এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা কী হয়? এই মেমব্রেনটা কন্টিনিউয়াস হয় কীভাবে? এই মেমব্রেন যেটা, সেটা কী হয়? কন্টিনিউয়াস হয়। এই মেমব্রেনটা কন্টিনিউয়াস হয় একটা স্ট্রাকচার হিসেবে। সেই স্ট্রাকচারটাকে কি বলা হয়? কন্টিনিউয়াস হয় একটা স্ট্রাকচার হিসেবে। সেই স্ট্রাকচারটাকে আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে কি থাকে? রাইবোজোম থাকে। তো সেটা বাদ দাও, তাহলে এটা বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসেবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে কি হয়? কন্টিনিউয়াস হয়। তো তার আগে যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এই যে মেমব্রেন, এটা কি থাকে? এটা ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, তাহলে এটাও কিন্তু দ্বিপর্দাবৃত একটা অঙ্গাণু। এই যে অঙ্গাণুটা দেখলে, এই অঙ্গাণুটার ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, তাই না? এর মধ্যে কি থাকে? এর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকবে। নিউক্লিয়াসের ভিতরে যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমকে কি বলে? নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বলে। বুঝতে পারলে? নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম, সেটাকে কি বলে? না, নিউক্লিওপ্লাজম কিন্তু বলে। এবং এর যে মেমব্রেন, এটাকে বলে নিউক্লিয় মেমব্রেন, তাই তো? কি বলে? নিউক্লিয় মেমব্রেন বলে, মেমব্রেন, তাই তো? আর এটাকে বলে নিউক্লিওপ্লাজম। এবারে হচ্ছে এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কী রয়েছে? নিউক্লিওপ্লাজমের মধ্যে ডিএনএটা কী হবে? ডিএনএটা ক্রোমাটিন তন্তু হিসেবে এরকম কিন্তু মানে খোলা অবস্থায় থাকে। এটাকে বলা হয় কোন দশায়? সাধারণ দশায়, অর্থাৎ ইন্টারফেস দশায়। এই যে এটাকে কী বলে? এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার। ক্লিয়ার? কী বলে? ক্রোমাটিন ফাইবার কিন্তু বলে। বোঝা গেল? এছাড়াও কি হয় দেখো, এই যে ক্রোমাটিন যে ফাইবার, এই ক্রোমাটিন ফাইবার ছাড়াও কি থাকে না, এখানের মধ্যে কিন্তু একটা ঘন রঞ্জকবৃত কি থাকে? একটা অংশ থাকে, ঠিক আছে? ঘন রঞ্জকবৃত একটা অংশ থাকে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস বলে। কী বলে এটাকে? নিউক্লিওলাস বলে। এই নিউক্লিওলাসের ঘন রঞ্জকবৃত অংশ। এই নিউক্লিওলাসটা কী হয় না, নিউক্লিওলাস থেকে মূলত কিন্তু আমার প্রোটিন সিনথেসিসটা হতে পারে, বা এখানের মধ্যে এটার মাধ্যমে কিন্তু মূলত বিভিন্ন আরএনএ তৈরি হতে পারে, ঠিক আছে? নিউক্লিওলাস থেকে। তো বোঝা গেল এটাই কিন্তু মূল বেসিক স্ট্রাকচার কার না, হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসের। বোঝা যাচ্ছে? এরপরে এই যে নিউক্লিয়াস যেটা, সেই নিউক্লিয়াসটার কাজটা কি বললাম না, নিউক্লিওলাস আছে, সেই নিউক্লিওলাসটার মাধ্যমে কি করা না, প্রোটিন কিন্তু তৈরি করা। এবং এছাড়াও কি তৈরি করা না, হচ্ছে আরএনএ তৈরি করা। তো এই ধরো আমি বললাম যে নিউক্লিওলাস যেটা আছে, সেই নিউক্লিওলাস আছে, সেখানে আরএনএ প্রোটিন এগুলো সব তৈরি করতে পারছে। এবং কি হচ্ছে এখানের মধ্যে, কি হচ্ছে এখানের মধ্যে আমার কি যে ডিএনএটা এরকম পেঁচিয়ে কিন্তু আছে। এছাড়াও বিভিন্ন বেসিক প্রোটিন আছে, এগুলোকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে অবস্থান করে। তো এখান থেকে কি হয় না, এখান থেকে আমার যে আরএনএটা ধরো উৎপন্ন হলো, যে আরএনএটা উৎপন্ন হয়, সেই আরএনএটা যে এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় নিউক্লিওপোর।
এগুলো কী বলা হয়, নিউক্লিয় পোর। এই নিউক্লিয় পোরের মাধ্যমে কিন্তু এই যে এটা কিন্তু কী হয়, সাইটোপ্লাজমে চলে আসে, সাইটোপ্লাজমে কিন্তু চলে আসে। ক্লিয়ার? এই যে আরএনএর যেটা, সেই আরএনএটা কী হয়, এই নিউক্লিয় পোরের মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসে এবং সেখানে কী করে না, প্রোটিন কিন্তু তৈরি করে। বোঝা গেল? হ্যাঁ, তো হচ্ছে এটা। তা এরপরে দেখো, এটা তাহলে বুঝতে পারলে। এরপরে দেখো, যখন এই যে ক্রোমাটিন ফাইবার যেটা, যখন কি হয়, যখন কোনো একটা দশায় আসে, মানে কোষ বিভাজনের সময় আসে, যখন তার কি হয় না, সেল ডিভিশনের সময় ঘটে, সেল ডিভিশন হয় বা সেল ডিভিশনের সময় কি হয় না, এই সেল ডিভিশনের সময় এই যে ক্রোমাটিন ফাইবার, সেই ক্রোমাটিন ফাইবার যেটা, সেটা কি হয় না, পেঁচিয়ে যায়। পেঁচিয়ে যেয়ে কী গঠন করে, পেঁচিয়ে যেয়ে কিন্তু ক্রোমোজোম বলে একটা গঠন সৃষ্টি করে। তাই তো তোমরা নিশ্চয়ই জানো যে এটা ক্রোমোজোম বলে অনেকভাবে পেঁচিয়ে হিস্টোন প্রোটিনের মাধ্যমে কী গঠন করে, ক্রোমোজোম কিন্তু গঠন করে। ক্লিয়ার? ক্রোমোজোম কিন্তু গঠন করে। বুঝতে পারলে? এরকম ক্রোমোজোম কিন্তু গঠন করে। ক্লিয়ার? এরকম যে ক্রোমোজোমটা গঠন করে, এর মাঝখানে যে অংশটা থাকে, সেই মাঝখানের অংশটাকে কী বলে, মাঝখানে একটা অংশ থাকে, আর এই দুদিকে কী থাকে, দুটো হচ্ছে ক্রোমাটিন থাকে। দুদিকে কী থাকে, দুদিকে হচ্ছে দুটো ক্রোমাটিন থাকে। এইটা একটা ক্রোমাটিন, এইটা একটা ক্রোমাটিন, এই পুরোটা এটা পুরোটা ক্রোমাটিন, আর এটা একটা ক্রোমাটিন। তাহলে দুটো ক্রোমাটিন থাকে। তাহলে এগুলোকে কী বলা হয় না, ক্রোমাটিন বলা হয়, তাই না? দুটো, সরি ক্রোমাটিন না, ক্রোমাটিড, কী বলছি, ক্রোমাটিড থাকে, দুটো ক্রোমাটিড থাকে। ঠিক আছে? এই ক্রোমাটিনগুলো হয়ে কী করে, ক্রোমোজোম গঠন করলো। তো সেই ক্রোমোজোমের মধ্যে কী থাকে না, দুটো হচ্ছে ক্রোমাটিড থাকে। বোঝা গেল? মাঝখানে কী থাকে না, মাঝখানটাতে এদের কী থাকে না, সেন্ট্রোমিয়ার থাকে। এবং এই যে সেন্ট্রোমিয়ারের দুপাশে চাকতির মতো এক ধরনের বিশেষ গঠন থাকে। সেই চাকতির মতো যে বিশেষ ধরনের গঠন, যেটা কী করে, বেমতন্তুর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে, সেই চাকতির মতো গঠন যেটা বেমতন্তু যুক্ত হতে সাহায্য করে, সেটা কী বলা হয়, আমরা জানি না, কাইনেটেকর বলা হয়। কী বলা হয় না, কাইনেটেকর বলা হয়। কী বলা হয়, কাইনেটেকর বলা হয়। কাইনেটেকর বলা হয়। এই যে গঠনটা, এটাকে বলা হয় কি না, কাইনেটেকর বলা হয়। এটা কিন্তু বেসিক গঠন। এবার এই যে সেন্ট্রোমিয়ার যেটা, সেই সেন্ট্রোমিয়ারটা কিন্তু বিভিন্ন হতে পারে। ধরো সেন্ট্রোমিয়ারটা যদি পুরো এরকম মিডিলে থাকে, সেটাকে কি বলবো, মেটাসেন্ট্রিক বলবো। মেটাসেন্ট্রিক বলবো, তাই না? যদি একদম মাঝখানে থাকে তাহলে, এবং এটা কী আকৃতির হয়, ভি আকৃতির হয়। ঠিক আছে? এবার যদি ধরো একবারে এখানে কর্নারে চলে আসে, তো এখানে এরকম দেখতে হয়, তখন সেটাকে বলে কি, টেলোসেন্ট্রিক বলবো। একবারে ধারে থাকলে সেটা কি বলা হয়, একবারই ধারে থাকে সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তখন সেটা কী হবে, একবারে যদি ধারে চলে আসে, এরকম ধারে চলে আসে, তখন সেটা কিসের মতো দেখতে হয়, আয়ের মতো দেখতে হয়। অথবা কি, এবারে যদি ধরো মানে এই যে মাঝখান আছে, মাঝখান থেকে ধরো এরকম তো ক্রোমোজোমটা, এটা মাঝখানে আছে, মাঝখান থেকে একটু উপরে, তখন সেটাকে কী বলা হয় না, সাবমেটাসেন্ট্রিক বলা হয়। মাঝখানের থেকে একটু উপরে, তখন সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। বুঝতে পারলে? এবং যখন কি হয় না, ওইটা দেখো একেবারে পিছনে না, যে একবারে পিছনে যায়নি, পিছনে না, যে কি হয় না, একটু পিছনের থেকে একটু আগে থাকে, তখন সেটাকে বলা হয় কি, অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এতগুলো কিন্তু ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি। বোঝা গেল? যে একবারে মাঝে থাকে বলা হয় মেটাসেন্ট্রিক, যদি মাঝখান থেকে একটু এদিক ওদিক থাকে তখন সেটা বলে সাবমেটাসেন্ট্রিক। যদি কি হয় যে লাস্টে যদি একেবারে থাকে, একেবারে লাস্টে, তখন সেটাকে বলে টেলোসেন্ট্রিক। এবং লাস্টের থেকে কিন্তু একটু আগে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এতগুলো ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি। আশা করি বুঝতে পারলে। এটাই কিন্তু মূলত হচ্ছে ক্রোমোজোম, এই হচ্ছে মানে নিউক্লিয়াস, এবং তার মধ্যে যে ক্রোমোজোম, তার ব্যাপারটা। এরপরে দেখো কি এনসিইআরটিতে বলছে। তো এনসিইআরটিটা দেখা যাক। এনসিইআরটিতে কিছু অনেক মানে ডেটা দেওয়া থাকে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে, যেমন কি আবিষ্কার করেছিল, এরকম একটু ব্যাপারগুলো। দেখো, নিউক্লিয়াস ইজ এ অর্গানেল ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই রবার্ট ব্রাউন। তাহলে প্রথমে এটাকে প্রথমে এটা কে আবিষ্কার করেছিল না, রবার্ট ব্রাউন কিন্তু প্রথমে এটাকে আলোচনাটা করেছিল। অ্যাজ আর্লি অ্যাজ 1831, কত সালে না, 1831 সালে কিন্তু তিনি করেছিলেন। লেটার দ্য মেটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেন্ড বাই দ্য বেসিক ডাই ওয়াজ গিভেন দ্য নেম ক্রোমাটিন বাই ফ্লেমিং। পরবর্তীকালে কী করা হয়েছিল, এই যে
নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা কিসের মাধ্যমে স্টেন করা হয়েছিল? না একটা বেসিক ডাই দিয়ে, বেসিক ডাইয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে সেটাকে রঞ্জিত করা হয়েছিল। ঠিক আছে? যে বিশেষ একটা রঞ্জকের দ্বারা রঞ্জিত করা কিন্তু হয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলে? এবং সেটাকে নাম দেওয়া হয়েছিল ক্রোমাটিন। কে দিয়েছিল? ফ্লেমিং। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন পড়ে যে যে বেসিক ডাই কোনগুলো মানে বেসিক ডাইয়ের কতগুলো নাম কিন্তু তোমাদেরকে জেনে রাখা দরকার। কারণ হচ্ছে হ্যাঁ, দেখো বেসিক ডাই, তো বেসিক ডাই দেখো দেখো বেসিক ডাই কতগুলো বেসিক ডাইয়ের নাম দেখো। বেসিক ডাই, এই বেসিক ডাইয়ের কতগুলো কিন্তু নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটা নাম হচ্ছে এই দেখো ফুসিন, এটা একটা নাম। ফুসিন হচ্ছে একটা বেসিক ডাইয়ের উদাহরণ। এছাড়া কি? এছাড়া হচ্ছে মিথাইলিন গ্রিন। বুঝতে পারলে? এগুলো একটু জানতে হবে। এটা হচ্ছে CRMIN, কার্মিন। তো এগুলো কিন্তু বেসিক ডাইয়ের মধ্যে পড়ে। এগুলো দ্বারা কিন্তু সাধারণত নিউক্লিয়াস যেটা হয়, নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে কী করা হয়? রঞ্জিত করা হয়। রঞ্জিত করা হয়, নিউক্লিয়াসকে রঞ্জিত করা হয়। বুঝতে পারলে? ক্লিয়ার? এরপরে দেখো এবার একটা একটা হচ্ছে এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্ন আছে, তোমাকে এটা দেখাই যেটা না কেন এটা আমি পড়াচ্ছি, পড়ার কারণ আছে। কারণ এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্ন সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি বলো, কেউ যদি দেখে থাকো আর কি, যদি তোমাদের ইচ্ছা হয় যে এনসিইআরটি এক্সাম্পলারটা তাদের একটু করিয়ে দাও, তখন কিন্তু করিয়ে দিতে পারি। তোমরা যদি বলো, কিছু তো কেউ বলোনি, যাই হোক, তাহলে এনসিইআরটি এক্সাম্পলারের একটা প্রশ্ন আছে, যে সেই প্রশ্নটা কি বলে না, বলা হয় যে যে একটা ডাইয়ের নাম দেওয়া আছে, যেটা হচ্ছে স্যাফারিন। স্যাফারিন, এই যে স্যাফারিন ডাই, এই স্যাফারিন ডাই কি নিউক্লিয়াস স্টেন করতে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। দেখো নিউক্লিয়াস স্টেন করতে ব্যবহার করা হয়, কি উত্তর হবে তোমরা বলো আগে? এই যে স্যাফারিন ডাই, এই স্যাফারিন ডাইকে কিন্তু নিউক্লিয়াসকে রঞ্জিত করতে ব্যবহার করা হয় না। নো। কেন নো? বিগ নো। কেন নো? কারণ স্যাফারিন যে ডাই, সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে বেসিক ডাই নয়, নট এ বেসিক ডাই। ক্লিয়ার? তাহলে বেসিক ডাই কোনগুলো? বেসিক ডাই কিন্তু এগুলো ফিউসিন, মিথাইলিন গ্রিন, কার্মিন, এগুলো কিন্তু কি না বেসিক ডায়ের মধ্যে কিন্তু পড়ে। ক্লিয়ার? বুঝতে পারলে? এগুলো কিন্তু বেসিক ডায়ের মধ্যে পড়ে। তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখতে হবে মানে মনে রাখবে আর কি, একটু এক্সট্রা। এরপরে দেখো প্রত্যেকটা লাইনের থেকে কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখা দরকার, তাই না? তো এটা ফ্লেমিং করেছিল। এরপরে দেখো দ্য ইন্টারফেজ নিউক্লিয়াস অফ এ সেল হোয়েন ইট ইজ নট ডিভাইডিং। ইন্টারফেজ নিউক্লিয়াস যেটা কি, যখন হচ্ছে কোনো একটা কোষের যে কোষ যেটা যখন বিভাজন হয় না, হ্যাজ হাইলি এক্সটেন্ডেড অ্যান্ড এলাবোরেট নিউক্লিয় প্রোটিন ফাইবার কল ক্রোমাটিন। তাহলে তখন কী হয়? তখন কিন্তু অনেকটা কী হয়, খোলা হয়ে থাকে আর কি, এলাবোরেট একটা স্ট্রাকচারের মতো খোলা হয়ে থাকে, তাই তো? তো সেটাকে কী বলা হয়? সেগুলোকে কিন্তু ক্রোমাটিন বলা হয়। ঠিক আছে? এই এক্সটেন্ড হয়ে কিন্তু কী থাকে, এগুলো এক্সটেন্ড হয়ে আছে, তাই না? এলাবোরেট হয়ে এক্সটেন্ড হয়ে আছে, তাই এটাকে কী বলা হয়? ক্রোমাটিন হয়ে কিন্তু অবস্থান করে। ক্লিয়ার? তারপরে কী আছে? নিউক্লিয়ার ম্যাট্রিক্স অ্যান্ড ওয়ান অর মোর স্ফেরিক্যাল বডি, একটা বা একটার বেশি স্ফেরিক্যাল মানে গোল, এই যে গোল বডি, এরকম গোল বডি কিন্তু থাকে। স্ফেরিক্যাল একটু ঘনভাবে রঞ্জিত না অন্যান্য থেকে, এটাকে বলা হয় নিউক্লিওলাই, এবং সিঙ্গুলার হলে নিউক্লিওলাই বলে, এবং সিঙ্গুলার হলে সেটা কি বলে? নিউক্লিওলাস বলে, ঘনভাবে রঞ্জিত যে অংশটা। ইলেকট্রন মাইক্রোস্কোপি হ্যাজ রিভিলড দ্যাট দ্য নিউক্লিয়ার এনভেলপ হুইচ কনসিস্ট অফ two parallel membrane with a space between called perinuclear space forms a barrier between the material present inside the nucleus and that of the cytoplasm. বলছে ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা কি দেখতে পেয়েছি? নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় পর্দা, সেটা কি? যেটা হচ্ছে দুটো প্যারালাল মেমব্রেন দিয়ে গঠিত হয়। দুটো প্যারালাল মানে দুটো সমান্তরাল মেমব্রেন দ্বারা গঠিত। দেখো এই একটা মেমব্রেন দেখতে পাচ্ছ, আর হচ্ছে আরেকটা মেমব্রেন, তাই দুটো কী হয়? প্যারালাল মেমব্রেনের মাধ্যমে কিন্তু গঠিত হয়, তাই না? দুটো হচ্ছে প্যারালাল মেমব্রেনের মাধ্যমে কিন্তু এগুলো গঠিত হয়, এবং এই দুটো প্যারালাল মেমব্রেন তার মাঝে যে ফাঁকা স্থানটা থাকে, সেই ফাঁকা স্থানটাকে কী বলা হয়? পেরিনিউক্লিয়ার স্পেস। এই যে মাঝখানে যে ফাঁকা স্থান,
সেই মাঝখানের ফাঁকা স্থানটাকে কী বলা হয়? পেরিনিউক্লিয়ার, বলছে নিউক্লিয়ার স্পেস, তাই না? এই যে পেরিনিউক্লিয়ার স্পেসটা কী করে, কাজটাও দেখো বলেছে এনসিইআরটিতে, যে এর কাজটা কি, পেরিনিউক্লিয়ার যে স্পেস, এটা কত হচ্ছে 10 থেকে 50 ন্যানোমিটার। এই পেরিনিউক্লিয়ার স্পেস এটা কী হিসেবে কাজ করে? ফর্মসে ব্যারিয়ার মানে একটা প্রাচীরের মতো কাজ করে। কার মধ্যে? বিটুইন দ্য মেটেরিয়াল প্রেজেন্ট ইনসাইড, এর মধ্যেই মেটেরিয়ালগুলো আছে, নিউক্লিওপ্লাজম রয়েছে, এগুলো আছে। এইটার বাইরে কী আছে? বাইরে কী আছে? বাইরে আসল সাইটোপ্লাজম হয়েছে, সাইটোপ্লাজম, এখানে সাইটোপ্লাজমকে নিউক্লিওপ্লাজম বলছে। আর এখানের মধ্যে অনেক মেটেরিয়াল আছে, এই মেটেরিয়ালটার বাইরে যে সাইটোপ্লাজম, এই দুটোকে কী করছে? আলাদা করতে সাহায্য করছে। দ্য আউটার মেমব্রেন ইউজুয়ালি রিমেন্স কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কী হয়েছে? কন্টিনিউয়াস, একদম পরপর হয়ে রয়েছে। অলসো বিয়ার্স রাইবোজোম অন ইট, এবং যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি পড়েছি যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো প্রোটিন সিনথেসিস করে, সেগুলোর মধ্যে কী থাকে? উপরে রাইবোজোম কিন্তু থাকে। অ্যাট এ নাম্বার অফ প্লেসেস দ্য নিউক্লিয়ার এনভেলপ ইজ ইন্টারাপ্টেড বাই মাইনিউট পোর্স। এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা বললাম, এটা কি? এটা নিউক্লিয়ার এনভেলপ তো। এই নিউক্লিয়ার এনভেলপগুলো মাঝখানে কী থাকে না? অনেকগুলো কী করে ফুটো এরকম ফাঁকা জায়গা থাকে। এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। এই যে এখানে ফাঁকা, যেখান থেকে মাধ্যমে আরএনএ এগুলো প্রোটিন এগুলো বেরোতে পারে, এগুলোকে কী বলা হয়? নিউক্লিয়ার পোর। বোঝা গেল? হ্যাঁ, এই যে স্মল পোর হুইচ আর ফর্মড বাই ফিউশন অফ ইটস টু মেমব্রেন, দুটো যে মেমব্রেন, এই একটা মেমব্রেন আর এই একটা মেমব্রেন, এই দুটো মেমব্রেনের ফিউশন যখন মানে এটা হয়, তখন কিন্তু কী হয়? দুটো মেমব্রেনের একটা এটা বাইরের মেমব্রেন, তো এটা একটা বাইরের মেমব্রেন, আর এটা ভিতরের মেমব্রেন। এই দুটো মেমব্রেনের যে ফিউশন, এই ফিউশন ঘটেছে যেখানটাতে, এর ফলে কী হচ্ছে? মাঝখানে কী হয়েছে? নিউক্লিয়ার পোর কিন্তু তৈরি হয়েছে। বোঝা গেল? নিউক্লিয়ার পোরস আর দ্য প্যাসেজ থ্রু হুইচ, আর নিউক্লিয়ার পোর কি? একটা হচ্ছে জায়গা যার মাধ্যমে কী হয়? হুইচ মুভমেন্ট অফ আরএনএ অ্যান্ড প্রোটিন মলিকিউলস টেক প্লেস ইন বোথ ডাইরেকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। যার মাধ্যমে কী হয়? আরএনএ আর প্রোটিন, দেখো এখানের মধ্যে আরএনএ আছে, এছাড়াও কী হয়? প্রোটিন তৈরি হয়েছে। আরএনএ প্রোটিনটা কিন্তু এর মাধ্যমে কিন্তু এদিকেও যেতে পারে, বাইরে থেকে ভেতরেও কিন্তু আসতে পারে, বোথ ডাইরেকশানে কিন্তু যেতে আসতে পারে। নর্মালি দেয়ার ইজ অনলি ওয়ান নিউক্লিয়াস পার সেল। কখনো সবসময় কী থাকে? কোনো একটা কোষে প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকে। আবার কারো ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে নিউক্লিয়াস কিন্তু থাকে। এগুলোকে বলা হয় সিনোসাইট। প্রাণী হলে আর হলে, তোমাদের উদ্ভিদ হলে কী হয়? সিনসিটিয়াম বলা হয়। যেমন এখানে যদি উদাহরণ বলি, তাহলে উদাহরণ এখানে লিখেছে কতগুলো অর্গানিজমের নাম বলো। ওপালিনা একটা উদাহরণ, ঠিক আছে? পেলোমিক্সা, এগুলো কিন্তু এগুলো কিন্তু মানে মাল্টিনিউক্লিয়েটেডের উদাহরণ। সাম ম্যাচিওর সেল ইভেন ল্যাক নিউক্লিয়াস। কারো ক্ষেত্রে আবার দেখো নিউক্লিয়াস কিন্তু থাকে না। একটা হচ্ছে এরিথ্রোসাইট অফ মেনি ম্যামাল, বেশিরভাগ ম্যামাল, যেমন মানুষের ক্ষেত্রেও ধরো তাদের এরিথ্রোসাইট, যে মানে ম্যাচিওর এরিথ্রোসাইট বা আরবিসি যেটাকে বলে, সেখানের মধ্যে কী থাকে না? কোনো নিউক্লিয়াস কিন্তু থাকে না। অ্যান্ড সিভ ডিউ সেল, এবং সিভ ডিউ সেল, ঠিক আছে, কোনো একটা ভাস্কুলার প্ল্যান্টে, সেখানে কিন্তু কোনো নিউক্লিয়াস কিন্তু থাকে না। উড ইউ কনসিডার দিস সেলস অ্যাজ লিভিং? কিন্তু তুমি তাহলে কি কোষগুলোকে লিভিং বলবে? অবশ্যই লিভিং বলবে। নিউক্লিয়াসের উপরে লিভিং নন লিভিং কিন্তু নির্ভর করে না, এগুলো অবশ্যই কিন্তু লিভিং, দুটোই কিন্তু অবশ্যই লিভিং, অবশ্যই। সিভিটিও লিভিং আর এরিথ্রোসাইটও কিন্তু লিভিং, নন লিভিং কিন্তু নয়। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের একটা প্রশ্ন যদি করি, যে এরিথ্রোসাইটের নিউক্লিয়াসটা কেন থাকে না, যদি বলতে পারো তোমরা, বলো দেখি কেন এরিথ্রোসাইটের নিউক্লিয়াসটা থাকে না? পড়েছে তো সব। তো এরিথ্রোসাইটে কেন নিউক্লিয়াসটা থাকে না? এরিথ্রোসাইট যাতে কী করে? বেশি পরিমাণে অক্সিজেনটাকে ক্যারি করতে পারে। অর্থাৎ এরিথ্রোসাইটের মধ্যে কী থাকে? হিমোগ্লোবিন থাকে। ওই হিমোগ্লোবিনটা কী করে? অক্সিজেনকে ক্যারি করে। তাহলে কি, যাতে হচ্ছে বেশি পরিমাণে অক্সিজেনটাকে ক্যারি করতে পারে, তার জন্য কিন্তু এরিথ্রোসাইটের মধ্যে নিউক্লিয়াসটা কিন্তু থাকে না। একটা অভিযোজন বলতে পারো। ক্লিয়ার? বোঝা গেল? দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর দ্য নিউক্লিওপ্লাজম কন্টেন্টস নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন। এই যে নিউক্লিয়ার ম্যাট্রিক্স, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে কী রয়েছে? নিউক্লিওলাস আছে আর ক্রোমাটিন রয়েছে। কী রয়েছে? নিউক্লিওলাস আছে, এই যে ঘনরঞ্জিত, আর একটা কী রয়েছে? ক্রোমাটিন রয়েছে। এই ধার কী আছে? ক্রোমাটিন রয়েছে নিউক্লিওপ্লাজমের মধ্যে, যে এখানে সাইটোপ্লাজমটা আছে নিউক্লিওপ্লাজমের মধ্যে। নিউক্লিওলাই আর স্ফেরিকাল স্ট্রাকচার, নিউক্লিওলাইট যেটা নিউক্লিওলাসও বলতে পারো, সেটা কি? যে এই নিউক্লিওলাই, সেই নিউক্লিওলাই হচ্ছে একটা স্ফেরিকাল মানে গোল একটা স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিওপ্লাজম, যেটা নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থান করে। দ্য কন্টেন্ট অফ নিউক্লিওলাস ইজ কন্টিনিউয়াস উইথ রেস্ট অফ দ্য নিউক্লিওপ্লাজম
অ্যাজ ইট নট মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। দেখো এই নিউক্লিওলাস তার মধ্যে কিন্তু নন মেমব্রেনাস, মানে এর বাইরে কিন্তু কোনো মেমব্রেন নেই, তার জন্য এই যে নিউক্লিওপ্লাজম যেটা, সেই নিউক্লিওপ্লাজমের সঙ্গে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে কিন্তু অবস্থান করে। ইট ইজ এ সাইট অফ অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। এখানে কি হয় না, এখানে কিন্তু আরএনএ মূলত কি না আরএনএ কিন্তু তৈরি হয় কার মধ্যে, এই নিউক্লিওলাসের কিন্তু মধ্যে। লার্জার অ্যান্ড more numerous nuclei are present in cells actively carrying out protein synthesis। যদি ধরো লার্জ অ্যান্ড মোর নিউক্লিয়াস, যদি এখানের মধ্যে অনেক বেশি পরিমাণে নিউক্লিয়াই থাকে এবং নিউক্লিয়াইটা অনেক বেশি বড় হয়, তাহলে সেগুলো কিন্তু কী না, সেগুলো কিন্তু প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরি কিন্তু করতে পারে। সেগুলো কী করতে পারে, প্রোটিন সিনথেসিস কিন্তু করতে পারে। আশা করি বুঝতে পারছো, সেগুলো কী করতে পারে, প্রোটিন সিনথেসিস কিন্তু করতে পারে। দেখো এরপরে প্রোটিন সিনথেসিস করতে পারে। এরপরে দেখো এখানে বলছে ইউ মে রিকল দ্যাট ইন্টারফেজ নিউক্লিয়াস হ্যাজ এ লুজ অ্যান্ড ইনডিস্টিংক্ট নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার কল্ড ক্রোমাটিন। তুমি বুঝতে পারছো যে ইন্টারফেজে কী থাকে, ইন্টারফেজ নিউক্লিয়াস যেখানে হয় সেই ইন্টারফেজ নিউক্লিয়াসের মধ্যে কী হয় না, লুজ মানে অনেক মানে বেশি পেঁচিয়ে নেই আর কি, এবং একটা ইনডিস্টিংক্ট স্ট্রাকচার থাকে, যেগুলো কী হয়, যেগুলোকে আমরা অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার, যেগুলোকে কী বলা হয়, ক্রোমাটিন। যেগুলো নিউক্লিওপ্রোটিন ফাইবার থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস এবং তোমার ডিএনএ প্রোটিন দ্বারা গঠিত হয়। এটা শুধুমাত্র ডিএনএ নয়, এই যে ক্রোমাটিন যে তন্তুটা বা সেটা শুধুমাত্র ডিএনএ নয়, ডিএনএর সঙ্গে যে বেসিক যে প্রোটিন যেটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, তার সঙ্গে পেঁচিয়ে কিন্তু এই ক্রোমাটিনগুলো কিন্তু গঠিত হচ্ছে। তো এই যে ক্রোমাটিনটা, এটা একটা নিউক্লিয় প্রোটিন, ঠিক আছে। ক্রোমাটিন একটা কি, এটা ক্রোমাটিন একটা কি না, নিউক্লিয় প্রোটিন, অবশ্যই নিউক্লিয় প্রোটিন। কেন নিউক্লিয় প্রোটিন বলছে, এটা যে কেবল সবাই বলে যে শুধু ডিএনএ, সেটা কিন্তু নয়, এটা ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিনও কিন্তু থাকে, হিস্টোন প্রোটিনও কিন্তু থাকে, ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিনও কিন্তু অবস্থান কিন্তু এরা করে। ক্লিয়ার, বোঝা গেল। বা ডিউরিং ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন, কিন্তু সেল ডিভিশনের বিভিন্ন সময় বা কোষ বিভাজনের বিভিন্ন সময়ে সেল শো স্ট্রাকচার ক্রোমোজোম, কিন্তু যখন কোষ বিভাজন ঘটে তখন কিন্তু এই কোষটা কী গঠন করে না, এরকম ক্রোমোজোম কিন্তু গঠন করে। ক্লিয়ার, বুঝতে পারলে, এরকম ক্রোমোজোম কিন্তু গঠন করে ইন প্লেস অফ নিউক্লিয়াস, ইন প্লেস অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াসের বদলে কী করে, মোটামুটি ক্রোমোজোমটা গঠন করে। কেন বলছি ইন প্লেস অফ দ্য নিউক্লিয়াস, বোঝার চেষ্টা করো, তোমরা তো কোষ বিভাজন তোমাদেরকে পড়েছি, তখন কি, তখন এই যে বাইরে যে এটা কি নিউক্লিয়ার এনভেলপ, এই নিউক্লিয়ার এনভেলপ বলো, এর মধ্যে এগুলো সব কী হয়, ডিসঅ্যাপিয়ার করে যায়, শুধুমাত্র কী থাকে, এই ক্রোমাটিন ফাইবারটাই থাকে। এই ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। তাই বলছে পুরো যে তুমি বলবে শুধু ক্রোমাটিনের বদলে ক্রোমোজোম, না, পুরো নিউক্লিয়াসটার বদলেই কিন্তু ক্রোমোজোমটা কিন্তু তৈরি হয়। বুঝতে পারলে? হ্যাঁ, এরপরে দেখো ক্রোমাটিন কন্টেন্স ডিএনএ অ্যান্ড সাম বেসিক প্রোটিন কল্ড হিস্টোন। এই ক্রোমাটিনে কী থাকে দেখো, ক্রোমাটিনে ডিএনএ থাকে যেটা বললাম, আর বেসিক প্রোটিন বা যেটা বলা হচ্ছে ক্ষারীয় আর কি, ক্ষারীয় প্রোটিন যেটাকে বলা হচ্ছে হিস্টোন বলা হয়, ঠিক আছে। হিস্টোন প্রোটিন থাকে, এছাড়াও কিছু কী থাকে, নন হিস্টোন প্রোটিন থাকে অ্যান্ড অলসো আরএনএ। এছাড়াও কিছু আরএনএও কিন্তু ক্রোমাটিনের মধ্যে কিন্তু থাকে, মেনলি ডিএনএ থাকে, কিন্তু কিছু আরএনএও থাকে। এছাড়া নন হিস্টোন প্রোটিনও কিন্তু থাকে। নন হিস্টোন প্রোটিন তার যে কী বলবো ছাঁচটা, সেই ছাঁচটা গঠন করতে কিন্তু সাহায্য করে নন হিস্টোন প্রোটিন। বুঝতে পারলে? আর মূলত থাকে হিস্টোন প্রোটিন, হিস্টোনের ইয়েকে মানে ওটাকে পেঁচিয়েই অবস্থান করে, ঠিক আছে। কিন্তু এছাড়াও নন হিস্টোন প্রোটিনও কিন্তু লক্ষ্য করা যায়। এ সিঙ্গেল হিউম্যান সেল হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার লম্বা থ্রেড অফ ডিএনএ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য 23 পেয়ার্স ক্রোমোজোম। তাহলে এই যে কোনো একটা মানুষের যে বডি আছে, হিউম্যান সেল আছে, কোনো হিউম্যান কোষ আছে, সেই মানুষের যে কোষ আছে, সেই কোষের মধ্যে কী দেখা যায়, মানে মোট আমাদের মানুষের মধ্যে কত 46টা ক্রোমোজোম বা 23 পেয়ার্স অফ ক্রোমোজোম বলতে পারি। তার মধ্যে প্রায় 2 মিটার কিন্তু ডিএনএ ডিস্ট্রিবিউট হয়ে আছে, ছড়িয়ে হয়ে অবস্থান করছে। এরপরে দেখো এভরি ক্রোমোজোম ভিজিবল অনলি ইন ডিভাইডিং সেল। প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু যখন কোষটা বিভাজন হয় তখনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। মূলত কোন দশায় তোমরা জানো তো? তাও জিজ্ঞাসা করছি কোন দশায়, না অবশ্যই মেটাফেজ দশায়, তাই না? মেটাফেজ দশায়। তো মেটাফেজ দশায় কী হয় না, আমি ক্রোমোজোমটাকে ভালোভাবে কিন্তু দেখতে পারি। বোঝা গেল? এখন কী দেখতে পারি, তাহলে কীরকম হয় তাহলে ব্যাপারটা, না দেখো প্রথমে কী হয়, প্রাইমারি কনস্ট্রিকশন। এসেনশিয়ালি এই যে প্রত্যেকটা ক্রোমোজোমে কী থাকে, এসেনশিয়ালি হ্যাজ প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ বলতে পারো। এটাকে বলা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ, তাই না? এই যে প্রাথমিক খাঁজে কী হয়, একে কী থাকে, একে কী বলা হয়, এর মধ্যে কী থাকে, অর দ্য সেন্ট্রোমিয়ার, একে আবার আমরা বলতে পারি যে সেন্ট্রোমিয়ার মাঝখানে যে অংশটা,
সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার অন দ্য সাইডস অফ হুইচ, এবং এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের পাশাপাশি মানে সাইডে কী হয়, ডিস্ক শেপড স্ট্রাকচার, ডিস্কের মতো আকারের এক ধরনের গঠন লক্ষ্য করা যায়, যেটাকে বলা হয় কাইনেটেকর। এই দেখো এই ছবিতে দেখানো হয়েছে, দেখো কাইনেটেকর ডিস্কের মতো এরকম থাকা স্ট্রাকচার দুদিকে কিন্তু অবস্থান করছে। এই দেখো ডিস্কের মতো, এই ডিস্কের মতো স্ট্রাকচার অবস্থান করে, এটাকে বলে কাইনেটেকর। বোঝা গেল? কাইনেটেকর বলে, কাইনেটেকরের সঙ্গে কী হয় না, বেমটা কিন্তু যুক্ত হতে পারে। ঠিক আছে, বেমটা কিন্তু যুক্ত হতে পারে। ক্লিয়ার? সেন্ট্রোমিয়ার হোল্ডস টু ক্রোমাটিডস অফ এ ক্রোমোজোম। একটা সেন্ট্রোমিয়ারে কী থাকে, সেন্ট্রোমিয়ার এইদিকে দুদিকে দুটো ক্রোমাটিড আছে, তাই না? দুদিকে দুটো ক্রোমাটিড গিয়ে এই সেন্ট্রোমিয়ার যেটা, সেই সেন্ট্রোমিয়ারটা কিন্তু কী করে, ধরে রাখে। ঠিক আছে, ধরে রাখতে পারে। সেন্ট্রোমিয়ার হোল্ডস টু ক্রোমাটিডস অফ এ ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার কি না, সেন্ট্রোমিয়ার কি হয় না, সেন্ট্রোমিয়ার হোল্ডস টু ক্রোমাটিডস অফ এ ক্রোমোজোম। এই যে সেন্ট্রোমিয়ার যেটা, সেই সেন্ট্রোমিয়ার কিন্তু দুটো ক্রোমাটিড ধরে রাখতে পারে। হলো বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কোথায়, দ্য ক্রোমোজোম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপ। 4টা ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি ক্রোমোজোমকে। একটা কি, দ্য মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই দেখো ছবিটা, এই ছবিটা মোটামুটি এই ছবিটা বলতে পারো, এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যেটা কি না, মিডিল সেন্ট্রোমিয়ার ফর্মিং টু ইকুয়াল আর্মস অফ দ্য ক্রোমোজোম। যেটা কি দেখো, এই যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি বললাম, যে যদি এটা পুরো মাঝখানে থাকে তাহলে কি দুটো ইকুয়াল আর্ম হয়েছে না, এই আর্মটার এই আর্মটা দুটো কিন্তু একই, তাই না? যখন দুটো ইকুয়াল আর্ম করতে ভি শেপের মতো হবে, তাহলে এই যে স্ট্রাকচার যেটা, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। দ্য সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সেটা কি সাবমেটাসেন্ট্রিক মানে কি একেবারে মাঝখানে নয়, মাঝখানের থেকে একটু উপর নিচে এরকম আর কি, একটু এদিক ওদিক করে। তাহলে সেন্ট্রোমিয়ার স্লাইডলি অ্যাওয়ে ফ্রম দ্য মিডিল অফ দ্য ক্রোমোজোম, তাহলে এটা কী হয়, কিছুটা দূরে থাকে। মাঝখান যে মাঝ বরাবর, সেই তার থেকে কিছুটা 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 তার থেকে দূরে থাকে। রেজাল্টিং ইন্টু ওয়ান শর্টার আর্ম, একটা বড় আর্ম থাকে, একটা একটা ছোটো আর্ম থাকে, আর একটা কিন্তু বড় আর্ম থাকে। যদি কী হয়, ধরো এই ছবিটা তুমি ধরো, এটার মধ্যে কী হচ্ছে দেখো, একটা শর্ট আর্ম হয়ে গেছে, ছোটো হয়ে গেছে একটা আর্ম, আর একটা আর্ম কিন্তু বড় হয়ে গেছে। তাহলে এটা ছোটো হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, তাহলে একটা ছোটো একটা বড়। তাহলে এই যে এটা, তাহলে কি এটা তো পুরো করে মাঝে নেই, মাঝ থেকে একটু উপরে আছে, এটাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ইন কেস অফ অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, দ্য সেন্ট্রোমিয়ার ইজ সিচুয়েটেড ক্লোজ টু ইটস এন্ড ফর্মিং ওয়ান এক্সট্রিমলি শর্ট অ্যান্ড ওয়ান ভেরি লং আর্ম। যদি কী হয় দেখো, এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা কি একেবারে ধারে না, যে ধারটার কাছে, একেবারে ধারে না, ধারটার একটু একটু ধারটা থেকে একটু দূরে, তখন কি হয়, তখন কি গঠন করে, তখন একটা একেবারে ছোট এবং একটা কিন্তু অনেক বড়। সেটাকে বলা হচ্ছে কি, এই যে একটা একেবারে ছোট, একটা হচ্ছে অনেক বড়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি কি থাকে, একেবারে টার্মিনালে থাকে, একেবারে টার্মিনালে এরকম এখানে একদম টার্মিনালে থাকে, তখন সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আশা করি বুঝতে পারলে, সেটাকে কী বলা হয়, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কিন্তু বলা হয়। এরপরে বলবে যে এটা ক্রোমোজোম, এখানে এই যে একটি ছবিটা একটু বোঝায়, দেখো এই ছবিটা একটু একটু ভালো করে বলা আছে, আমি যে ছবিটা দেখেছি সেটা ছাড়াও, এই যে ছবিটা এখানে দেখো, এখানে বলেছে না, দেখো যখন এটাকে বলে প্রাইমারি কনস্ট্রিকশন বললো, তাই তো? এছাড়াও এই প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও বা প্রাথমিক খাঁজ ছাড়াও আরেকটা খাঁজ থাকে কোনো একটা ক্রোমোজোমে, সেটাকে বলে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা সে গৌণ খাঁজ। সেই গৌণ খাঁজটা কী হয়, একেবারে যে ধার, সে ধার থেকে কিন্তু একটু দূরে হয়। ঠিক আছে, এটাকে কী বলে, এটাকে বলা হয় সেকেন্ডারি খাঁজ, এবং এর ফলে একটা ফোলা একটা অংশ তৈরি হয়, সেটাকে বলা হয় স্যাটেলাইট। এই স্যাটেলাইট থেকে মূলত কিন্তু মানে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বলা হয়। ঠিক আছে, নিউক্লিওলাস তৈরি হতে সাহায্য করে আর কি। এটা বুঝতে পারলে, এটা স্যাটেলাইট কিন্তু এরকম করে গঠিত হয়, মানে কি, মানে প্রাথমিক খাঁজটা তৈরি হওয়ার জন্য একটা ফুলা বাল্বের মতো একটা গঠন কিন্তু তৈরি হলো। ক্লিয়ার, বুঝতে পেরেছ? এরপরে আসছে রাইবোজোম, তাই তো? এরপর আসছে রাইবোজোম। তো আমি রাইবোজোম পড়াবো, তো রাইবোজোম পড়ানোর আগে তোমার ভালো করেই জানো যে রাইবোজোম কোনখানে থাকতে পারে। যদি আমি তোমাদেরকে বলি, একটু বোঝাই, ঠিক আছে? তো যদি বলি রাইবোজোম সবাই এগুলো রাইবোজোম সম্বন্ধে সবাই সব কিছুই জানা নেই এমন কেউ কিছু নাই। যেটা আমি বলছি, কোথায় কোথায় থাকে রাইবোজোম, কী করে মূলত তোমরা জানো তো নিশ্চয়ই, যে রাইবোজোম কী করে প্রোটিন সিনথেসিস করে, তাই তো? প্রোটিন সিনথেসিস, তাই প্রোটিন সিনথেসিস সাহায্য করে কে না, রাইবোজোম। বোঝা গেল? এই যে প্রোটিন সিনথেসিস, তাহলে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমি যদি বলি যে সাইটোপ্লাজমে থাকে, বলবে হ্যাঁ অবশ্যই সাইটোপ্লাজমে থাকে, কোনো তো সন্দেহই নাই। এছাড়া কোথায় থাকে, মনে করো
মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে কোথায় না হচ্ছে প্লাস্টিড, এখানেও কিন্তু কি থাকে না রাইবোজোম কিন্তু থাকে, তাই না? এবং এই যে রাইবোজোম, রাইবোজোম কি কোনো মেমব্রেন থাকে? নন মেমব্রেন, কিন্তু এটা নন মেমব্রেন, কোনো কিন্তু এর মধ্যে মেমব্রেন নেই। কোনো মেমব্রেন না থাকার জন্য, বোঝা হয়, কোনো মেমব্রেন যেহেতু নেই তাই মেমব্রেন না থাকার জন্য এটা কি ইউক্যারিওট, ইউক্যারিওট প্লাস প্রোক্যারিওট, প্রোক্যারিওট, ইউক্যারিওট প্লাস প্রোক্যারিওট দুটোতেই কিন্তু রাইবোজোমকে আমরা লক্ষ্য করতে পারি। এরপরে বলবে যে ইউক্যারিওট আর প্রোক্যারিওট দুজনের রাইবোজোম কি একই রকমের? না, দুটোর রাইবোজোম কিন্তু আলাদা। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে হয় 70S, এর ক্ষেত্রে হয় 80S। এই 70Sটা কি? এই 70Sটা হচ্ছে দুটো সাব ইউনিট, এটা 50S 30S, আর 80Sটা দুটো সাব ইউনিট 60S 40S দ্বারা গঠিত হয়। এবারে বলবে যে এটা যুক্ত হলে তো 100 হবে, কিন্তু আমি 80 বলছি কেন? এটা যুক্ত হতে 80 হবে, 70 বলছি কেন? তো এটা হচ্ছে কথা যে এজ যেটা দেখতে পাচ্ছি, এজ লিখেছি না, এটাকে বলা হচ্ছে ভেদবার কনস্ট্যান্ট, এটাকে বলে ভেদবার কনস্ট্যান্ট। এই ভেদবার কনস্ট্যান্টটা কিসের উপর নির্ভর করে না? প্রেসিপিটেশনের উপর নির্ভর করে, মানে ধরো সেন্ট্রিফিউগেশনের উপর নির্ভর করে। মানে ধরো তুমি যদি ধরো একটা পাত্রে কি নাও, যে কোনো একটা ধরো বালি, কেন বালিটাকে গুলে দাও, বালিটা গুলে দেওয়ার পরে দেখবে যেগুলো মানে কোনো বালি জলে বালি দিয়ে গুলে দেয়, বালিটা দেখবে নিচে যে থিতি পড়ে, তাই না? সেরকমই কি হয়, এই রাইবোজোমগুলোকে যদি আমি ঢুকিয়ে, এই সাব ইউনিটগুলোকে যদি আমি ঢুকাই, তো এই যে 50S আর 30S, এটা একটা সাব ইউনিট, এটা একটা সাব ইউনিট, এটাকে যদি এখানে কী করে এটাকে প্রেসিপিটেট, এটাকে এরকম করে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে সেন্ট্রিফিউগেশন করা হয়, তখন কি হবে যে যে ভারী যেটা, ভারী কোনটা? ভারী হচ্ছে এইটা 50S, তাই না? আর 50S আর একটু হালকা যেটা 30S, তার সাথে এরকম করে অবস্থান করে, এবং তখন মূলতটা 80S না হয়ে, ম্যাথমেটিক্স না, এটা হচ্ছে বায়োলজি, তখন হচ্ছে এই দুটো যুক্ত হয়ে কিন্তু কী গঠন করে না 70S মোট ইউনিটটা হয়, নট 80S, তাই না? বোঝা গেল? এটা হচ্ছে রাইবোজোম। এরপরে দেখো রাইবোজোম এবারে বলা যাক। দেখো এবার রাইবোজোমের কথা আসা যাক। এবার রাইবোজোম কি না, রাইবোজোম তাহলে দেখো দুটো, একটা স্মল সাব ইউনিট, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, এরকম যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। তো রাইবোজোম কী কী দিয়ে গঠিত হয় তোমরা জানো নিশ্চয়ই? রাইবোজোম, আচ্ছা রাইবোজোম কীভাবে গঠিত হয় জানো, সেটা বলছি, দাঁড়াও। দেখো আগে রাইবোজোম এখানে ইনসার্টিটা দেখে নিই। তো রাইবোজোম আর গ্র্যানুলার স্ট্রাকচার ফার্স্ট অবজার্ভ আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ এ ডেন্স পার্টিকেল বাই জর্জ প্যালাডে 1953 সালে। ঠিক আছে, একটা গ্র্যানুলার একটা স্ট্রাকচার অবজার্ভ করেছিল প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে রাইবোজোম। দে আর কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড অর আরএনএ অ্যান্ড প্রোটিনস অ্যান্ড আর নট সারাউন্ডেড বাই এনি মেমব্রেন, নন মেমব্রেনাস, কোনো মেমব্রেন দ্বারা ঢাকা নেই, এবং এটা কী দ্বারা তৈরি হয়? আরএনএ এবং প্রোটিন দ্বারা কিন্তু গঠিত হয়। কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড, মূলত কোন আরএনএ দ্বারা গঠিত হয়? এটা মূলত কিন্তু আরএনএ দ্বারা গঠিত হয়। এছাড়াও প্রোটিন, এই দুটোর মাধ্যমে কিন্তু রাইবোজোম কিন্তু গঠিত হয়। দ্য ইউক্যারিওটিক রাইবোজোম আর 80S হোয়াইল দ্য প্রোক্যারিওটিক রাইবোজোম আর 60S। প্রোক্যারিওটিকটা 80S হয়, ইউক্যারিওটিকটা 80S হয়, আর প্রোক্যারিওটিকটা 70S হয়। ইচ রাইবোজোম হ্যাজ 2 সাব ইউনিট, প্রত্যেক রাইবোজোমে দুটো করে সাব ইউনিট থাকে, লার্জার অ্যান্ড স্মলার সাব ইউনিট, একটা বড় একটা ছোট। 2 সাব ইউনিটস অফ 80S আর 60S 40S, আর while that of 70S রাইবোজোম আর 50S 30S। বোঝা গেল? এসকে বলা হয় ভেদবার ইউনিট, স্ট্যান্ডস ফর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হিসেবে ভেদবার বা এসকে ব্যবহার করা হয়, এবং এর ফলে কি 60S 40S মোট মিলে 70S, আর 60-40 মিলিয়ে মোট 80S, আর হচ্ছে 50-30 মিলিয়ে মোট 70S। বোঝা গেল? ইট ইজ ইনডাইরেক্টলি মেজার দ্য ডেন্সিটি অ্যান্ড সাইজ, এটা ডেন্সিটি এবং সাইজকে কিন্তু কী করতে পারে না হচ্ছে মেজার বা গণনা করতে পারে। বোথ 70S অ্যান্ড 80S রাইবোজোমস আর কম্পোজড অফ 2 সাব ইউনিট, এটা দুটো সাব ইউনিট দ্বারা কিন্তু গঠিত হয় 70S আর 80S রাইবোজোমটা। ঠিক আছে, বোঝা গেল? এরপরে যেটা বলছিলাম যে নিউক্লিয়াস আর রাইবোজোমের মধ্যে কোরিলেট করে আমি একটু কিছু কথা বলি। দেখো নিউক্লিয়াস আর হচ্ছে তোমার রাইবোজোম। তো দেখো রাইবোজোমটা গঠিত হয় কী করে সেটা তোমাকে বলছিলাম না, রাইবোজোমটা কীভাবে গঠিত হয়। দেখো নিউক্লিয়াস যেটা হয়, ধরো নিউক্লিয়াস সাদা দিয়ে লেখায়, নাহলে বোঝা যায় না, তাই তো? দেখো যে নিউক্লিয়াস যেটা হয় সেই নিউক্লিয়াসটা কী হয় বলো তো? এই নিউক্লিয়াস থেকে মূলত কী হয়, যে নিউক্লিওলাস বা সেখান থেকে কী হয় গঠিত, সেখান থেকে যে আরএনএটা গঠিত হয়, অথবা এর মধ্যে ডিএনএও থাকে, তাই না? এই যে আরএনএ বা ডিএনএ যে থাকে, এই যে ডিএনএ যেটা, সে ডিএনএ থেকে আবার আমার ট্রান্সক্রিপশন ঘটে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে সেই ট্রান্সক্রিপশনের মাধ্যমে কী হয়, আরএনএ তৈরি হয়, তাই তো? এই যে আরএনএ,
ঠিক আছে, এই আরএনএটা হলো তো। এই আরএনএ যেটা, এই আরএনএটা 3 ধরনের হতে পারে, এমআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, উফ ছোট লিখতে হতো, আরআরএনএ, আর হচ্ছে টিআরএনএ, তাই তো? এই দেখো, এই যে 3টা আলাদা আলাদা কাজ আছে। এই যে এমআরএনএ যেটা গঠিত হয়, সেই এমআরএনএটা এরকম করে এলো, ঠিক আছে? এই এমআরএনএর মধ্যে বিভিন্ন ধরনের ধরো নাইট্রোজেন বেসগুলো রয়েছে, এটিজিসি, এটিজিসি না থাকে, টি এর বদলে ইউ থাকবে, ইউজিসি আর কি, ঠিক আছে? এর বিভিন্ন ধরনের কোডগুলো আছে। সেই যে এমআরএনএ যেটা, দেখো বোঝার চেষ্টা করো কীভাবে প্রোটিনটা তৈরি হয়, সেটা জানতে হবে, একটু জেনে রাখো। মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্সের পুরো ডিটেলে কথা হবে, সেখানে হচ্ছে কথা হবে, সেখানে সব বুঝতে পারবে। তো এখানে ব্রিফ জেনে রাখো। সেখানে এই যে রাইবোজোম যেগুলো, সেই রাইবোজোমগুলো এরকম বসে যায়, একটা নয়, এরকম পরপর, এরকম পরপর, পরপর, ঠিক আছে, পরপর এরকম বসে কি গঠন করে, এরকম বসে কিন্তু পলিজোম গঠন করে, পলিজোম বা পলিরাইবোজোম কিন্তু গঠন করে। এই স্ট্রাকচারটাকে পলিজোম বা পলিরাইবোজোম কিন্তু বলে। এটা কই না, এমআরএনএর উপরে বসে কিন্তু অবস্থান করে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? এভাবে কিন্তু অবস্থান করে, এটা হচ্ছে এমআরএনএর কাজ। এবং এখান থেকে কী হয়, বসে কী গঠন করে, এখান থেকে প্রোটিন তৈরি করে। বোঝা গেল? তাহলে এমআরএনএর কোর্স থেকে, মানে আরএনএ থেকে কী হলো, আরএনএ থেকে এই ডিএনএ থেকে আরএনএ হলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাই তো? এবারে কি, এই যে আরএনএ, সে আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো, এটা কিসের মাধ্যমে? এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু হয়। বুঝতে পারলে? এরপর আরআরএনএটা কী করে না, আরআরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে মোটামুটি কী করে, রাইবোজোম গঠন করতে সাহায্য করে। আর টিআরএনএ কী করে, টিআরএনএ কী করে, এই যে এখানে মানে যখন ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন করার জন্য হচ্ছে প্রথমে যে স্টার্টিংটা, সেটা শুরু করে কিন্তু টিআরএনএ। এটা শুধু এখন জেনে রাখো। আচ্ছা, ক্লিয়ার হলো? এইটুকুই কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারে জানতে হবে, রাইবোজোম। এরপরে আরও রাইবোজোম সম্বন্ধে ডিটেলে সব কিন্তু তোমরা জানতে পারবে কোথায় না, মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্স বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু সব কথাটা বলবো। আশা করি নিউক্লিয়াস সম্বন্ধে কিন্তু আর কোনো কিন্তু তোমাদের আর ভুল ধারণা থাকবে না, তো সবটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিতে পারো বন্ধুদের মধ্যে, হ্যাঁ, তাহলে তারাও দেখে যেন উপকৃত হতে পারে। তাহলে আজকের জন্য কি না, ধন্যবাদ।